এবং এমন এমন সেকশন দিয়েছে যে সেকশনগুলো বইতেই নেই। তো এরকম অবস্থায় বোঝা যাচ্ছে যে পুলিশ ভিন্ডিকটিভ অবস্থায় এই সমস্ত কাজ করছে। মেজর ঋত্বিক পাল সহ যেভাবে আমাদের কার্যকর্তাদের মিথ্যা মামলায় মমতার নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে, নিন্দার কোনো ভাষা নেই। আগামী দিনে আইনি লড়াই এবং প্রতিবাদ দুটোই চলবে। প্রথম উনি শুরু করেছেন যে উনি একটা চাকরি করতেন। যারা বিবেকহীন, যারা বোধহীন, তাদের জানা উচিত যে চাকরিটা উনি করতেন তার থেকে শাহজাহানদের চাকরি করলে উনি কয়েকশো গুণ কোটিটা বেশি টাকা রোজগার করতে পারতেন। উনি চাকরিটা করেন বলে আমি বাড়িতে ঘুমোই, আপনি বাড়িতে ঘুমোন, একই যে হ্যাঁ তার একটা রাজনৈতিক ভিউজ আছে, সে রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে গেছে, এখানে দেশপ্রেমিক কনসিডার না করলেও চলবে, আমি মানছি আপনার কথা। কিন্তু আপনাদের এই যে সেনাবাহিনীর প্রতি এইভাবে এই যে কদর্যভাবে অ্যাটিটিউড, কোথায় কদর্য? আমি বললাম এই অ্যাটিটিউড কদর্যভাবে আপনি এটা এটাকে পরিবর্তন করুন। আমার যেটা বলার কথা হচ্ছে তার পলিটিক্যাল ভিউজ থেকে গেছেন, কনসিডার করতে হবে না তাকে অন্যভাবে, তাকে আম নাগরিক হিসেবে কনসিডার করুন, তাদের চাকরিটাকে অসম্মান করবেন, এটাই বলার বক্তব্য ছিল। আচ্ছা, পুলিশকে গালাগাল দিয়েছে, গালাগাল দেওয়ার ধারা আছে নাকি? কোনো গালাগাল দেওয়ার কোনো ধারা দেওয়া হয়েছে? আর যদি সরকারি সম্পত্তি ভাঙচুর করে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারে কোনো ছবি, আমি তার মানে যে সে কর্ণিতা নয়। আমার বক্তব্য হচ্ছে যদি কাউকে ভাঙচুর বা সরকারি সম্পত্তি ধ্বংস করার জন্য কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা জীবনের জন্য জেলে রাখতে হবে। তার কারণ হচ্ছে বিধানসভায় মানে গণতন্ত্রের মন্দিরে উনি যেভাবে নাচতে নাচতে হাতে সংবিধান নিয়ে ভেঙেছিলেন, পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে কোনো ইতিহাসে তার নজির নেই। আবার আপনি বলছেন যে কি, আপনি বলছেন যে পুলিশকে গালাগাল দিয়েছে, অপমান করেছে। মুখ্যমন্ত্রী হয়ে, পুলিশ মন্ত্রী হয়ে তিনি বলেছেন পুলিশকে চড়িয়ে তোমাদের সিধে করে দিতে হয়। তো আমি বলছি এই ধরনের একজন সেনাবাহিনীর অফিসারের প্রতি, একজন সেনাবাহিনীর মেজরের প্রতি আর চারটে নিশ্চয়ই চাকরি নিশ্চয়ই করেন। সুইগির লোকেরাও কাজ করে, যারা জোম্যাটোর লোকেরাও কাজ করে, আর অফিসারও কাজ করে, আর যারা বর্ডারে ওই সিয়াচিনে, কারগিলে, যে গ্লেসিয়ারের মধ্যে যারা দাঁড়িয়ে থাকে। মিছিল কেউ করতে পারে, কিন্তু তার জন্য একটা অনুমতি নিতে হয় এবং শান্তিপূর্ণভাবে করতে হয়, এবং তাতে দেশবিরোধী বা বেআইনি কথাবার্তা বলা যায় না। তো এগুলো তারা করেনি, অথচ অ্যারেস্ট করা হয়েছে। তারা অনুমতি নিয়েছে অথচ অ্যারেস্ট করা হয়েছে, তখন বলা যাবে যে এটা ভুল হয়েছে। সরকারের বিরোধিতা করার অধিকার সবার আছে, বিশেষ করে একজন এক্স সার্ভিসম্যান হিসেবেও যদি আমরা চিন্তা করি, হি হ্যাজ গট দ্য ফুল রাইট। তো এখানে তো আমার মনে হয় না কিছু উনি অন্যায় করেছেন। তিনি খুব ভালোভাবে জানেন কোনটা দেশবিরোধী কাজ কিংবা কোনটা আইন বিরুদ্ধ কাজ। সুতরাং আমার মনে হয় না তিনি এমন কিছু করে থাকতে পারেন যার জন্য তাকে এভাবে বারবার হেনস্থা করতে হবে। আমি একটা কথা বলি যে ঠিক, আমিও বলেছি যে চাকরি যেটাকে বলছেন, হ্যাঁ সেটা আর এটাকে আমি আলাদা করছি, কিন্তু যে অ্যাটিটিউডে শুরু হলো যে উনি একটা চাকরি করতেন, এই যে সেনাবাহিনীর প্রতি যে নিশ্চয়ই আমার যথেষ্ট সম্মান আছে, কিন্তু উনি সেনাবাহিনী হিসেবে গেছিলেন কি এটা বাংলাদেশীদের হওয়া উচিত। আমরা কি মেসেজ পাঠাচ্ছি আজকে আমরা পড়ুয়াদের, যারা এখন চাইছে যে দেশের সেবা করুক সেনাবাহিনী দিয়ে? আপনি বলছেন এটা চাকরি। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, দিস ইজ অ্যাবসলিউটলি নট অ্যাকসেপ্টেবল। আমরা যখন কাউন্টার ইনসার্জেন্সি, কাউন্টার টেররিজম অপারেশন করেছি তখন এরকম জিনিস আমরা দেখতে পেরেছি যে একটা লোককে ফাঁসানোর জন্য এই সাজানোর কেস, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি বলছেন উনি তো মেজর ছিলেন, ওনার সম্বন্ধে উনি যে দেশের জন্য করেছেন, আপনাকে একটা বলে দিই আজকে আপনার মাধ্যমে আমি সবাইকে বলে দিচ্ছি যে আমাদের বর্ডারে যেটা পতাকাটা আমাদের এই ফ্লাগ করছে ওটা কিন্তু বাতাসে হয় না, ওটা আমাদের যোদ্ধা, আমাদের যারা বলিদান দিয়েছেন ওদের বলিদানে আমাদের পতাকা এখন উপরে বর্ডারে, চায়না হোক বা পাকিস্তানে হোক বা আমাদের কাউন্টার ইনসার্জেন্সি টেররিজম, ওরা বলিদান দিয়েছে। এই সেনাবাহিনীকে আপনি এটা বলবেন না যে এটা চাকরি? যদি আজকে আপনাকে বলা হয় আপনি আপনার বডিটা দিয়ে আপনি দেবেন না? প্রথমত আমি রিকোয়েস্ট করব লেফটেন্যান্ট কর্নেল শ্রীবাস্তবকে, আপনি একজন এক্স আর্মি অফিসার, আপনার একটা ডিগনিটি আছে, আপনি এ লেভেলের লোকেদের কথা জবাব দেবেন না, আর আপনি অ্যাকচুয়ালি রেসপন্ড করবেন না। আপনার যোগ্য নয় এই সমস্ত লোক চিৎকার করছে, করুন। ওকে, সো আমি দেখছিলাম এই 143 রাজভবনের সামনে 144 দ্বারা সব সময় থাকে, তারপরেও সেখানে কিন্তু
ওই একটি রাজনৈতিক দলের, আঞ্চলিক রাজনৈতিক দলের সর্বভারতীয় সম্পাদক গিয়ে ধর্নায় বসেছেন, সেটা কি পারমিশন নিয়ে কলকাতা পুলিশ কমিশনার জানাতে পারবেন? সেখানে কেন মামলা হয়নি? দ্বিতীয়ত সম্পত্তি ভাঙাচোরার এই ইডির উপর আক্রমণ ছেড়ে দাও, এনআরসি, সিএ এবং এক নেত্রী, দিল্লির এক নেত্রীর একটা অবাঞ্ছিত মন্তব্য, এই দুটো ঘটনাতে যে তথাকথিত জনরোষ দেখা গেছিল, 800 কোটি টাকার সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছিল। কজন অ্যারেস্ট হয়েছে সেটা কিন্তু জানা দরকার। 3 নম্বর, আমি সম্ভবত প্রথমবার আমি এই ভদ্রলোক, আমি নাম জানি না, যিনি বলছিলেন যে আমরা একটা চাকরি করি আর্মির, আমি ওনার সঙ্গে সহমত, আমরা চাকরি করি, এতে কোনো ডাউট নেই, আমরা কোনো এক্সট্রা ক্রেডিট নিতে চাইছি না। এবং আমি মনে করি মেজর ঋত্বিক পাল যদি অ্যারেস্ট হয়েছে সেটা ওনার জন্য গৌরবে। আমি তো বর্ডারে চাকরি করি, উনি সম্ভবত জানেন, আমি এনএসজি এবং রয়ে প্রায় 20 বছর কাটিয়েছি। আমরা যখন গুলি খাই, ইয়েস, আমার নিজের বডিতে বুলেট ইনজুরি রয়েছে, আমরা সেই বুলেট ইনজুরিটা কিন্তু আমাদের জন্য গর্ব, লজ্জার নয়। উনি জেলে গেছে, ওটা ওনার গর্ব হওয়া উচিত। ব্যাপারটা হচ্ছে এরা ভুলে যায়, যারা চিৎকার করে, যে এদের কাছে সবকিছু আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, ক্ষমতা আছে, টাকা আছে। আমাদের প্রাক্তন সেনাদের আমাদের একটা জিনিস আছে, এটা কারণ নেই, সেটা মেরুদণ্ড। মেজর ঋত্বিক পালের মেরুদণ্ড দেখবে না, ওনার সঙ্গে আমরা আছি।